ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও। পর্ব 58, সুরভি আক্তার। সাফা ঘরে ছিল আনমনে। মেঘা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ছুটে গিয়ে আচমকা ওকে জড়িয়ে ধরল। অদ্ভুত রহস্যময় ভালো লাগায় হাসফাস করছে এক বিংশী। সাফা কিছু বোঝে না, বরং গাল ফুলিয়ে বলে, কোথায় ছিলি তুই? মেঘা ওকে ছাড়ল না, জড়িয়ে রেখেই দম ফেলে বলল, একটু বাইরে। ওটা তোর ভাই নাকি জম? কি রকচটা মেজাজ তার! এমন কেউ করে? তুই বাড়িতে নেই এটা জানানোর পর চারবার ধমক দিয়েছে আমায়। তোর ভাইকে বলে দিবি। কারোর রাগ আমার উপর আমার সহ্য হয় না। উনি বাইরের লোক, জানেন না এসব। তাই রাগ দেখালেও কিচ্ছু বলিনি, সহ্য করে নিয়েছি। কিন্তু এরপর সহ্য করবো না বলে রাখলাম। কান্না করে দিব কিন্তু। কাঁদো কাঁদো স্বরে সাফা বলল। মেঘা ওর মুখোমুখি হতেই কাঁদো কাঁদো মুখখানা দেখে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল মুখ চেপে, ভাইয়া তোকে ধমকেছে? সিরিয়াসলি? এটাও সম্ভব? আমার ভাইয়ার রাগ নেই একটু। আমি তো কখনো দেখিনি। আর তুই কি না বলছিস তোকে 4বার ধমক দিয়েছে? হ্যাঁ, ধমকেছে তো। গিয়ে জিজ্ঞাসা করে নিস। প্রত্যুত্তরে মেঘা কিছুই বলার আগেই সিরাতের উঁচু বাক্য ভেসে আসলো পেছন থেকে। মেঘা, এই ঘোর আমার দিকে। দেখি দেখি, আমার ড্রেস তোর পরনে কেন? থতমত খায় মেঘা, ভরকায়। অপ্রত্যাশিত প্রশ্নে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে আরম্ভ করে। এদিকে ওদিক এদিক ঘন পলক ফেলে। সিরাতের বুঝতে বাকি নেই সে ভীষণ খুশি এই ভেবে যে মেঘা আর রোজের মাঝে সব ঠিকঠাক। মেঘা চলে যাবে না এ বাঁধন খুলে। রোজের মতিগতি তো আগে থেকেই বোঝা ছিল। এখন মেঘার দিকটাও পরিষ্কারভাবে নিশ্চিত হলো সে। খুশিতে চিকচিক করে উঠল চোখ দুটো। মেঘা চিবুক নামিয়ে লাজ ঢাকে। সিরাত উত্তেজিত হয়ে বেফাসে প্রশ্ন করে বলে, তার মানে তোদের মাঝে সব ঠিকঠাক? মেঘা আর পারল না। পিছু ফিরে 2 হাতে মুখ ঢেকে নিল। আপু, ভালো হচ্ছে না কিন্তু। সিরাত পেছন থেকে চাপটে ধরল ওকে। কি ভালো হচ্ছে না শুনি? বরং যা হচ্ছে হয়েছে তাই সবচেয়ে বেশি ভালো হচ্ছে। উফ মেঘা, আই অ্যাম সো হ্যাপি। আমি জানতাম তোদের মাঝে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাই হলো। এবার আমার ভাইটাকে একটু আঁচলে বাঁধ, গুছিয়ে নে ওকে। দেখিস ও তোর সব কথা শুনবে। আমি জানি, তোর দিক থেকে চিনেছি ওকে। ও পাগল তোর জন্য। ওই পাগলটাকে আগলে রাখিস একটু। মেঘা হাসে তার কথায়। আজ ভার্সিটিতে একা বেরিয়েছিল আদ্র। রোজের সাথে দেখা হয়নি তাই। কাল 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। ভার্সিটিতে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। নতুন করে সাজবে সকলে। বাড়ি ফেরার পথে 3 রমণীর জন্য 3টে বাসন্তী রঙের শাড়ি সহ ম্যাচিং হিজাব আর চুড়ি নিয়ে ফিরেছে আদ্র। ফিরেই মেঘা সাফাকে ওদের দুটো দিয়ে বাকি আরেকটা নিয়ে ঘরে ঢুকেছে। শাওয়ার নিতে নিতে দেরি হয়ে গেছে আজ। বাজে প্রায় বিকেল 4টা। ঘরে ঢুকেই শিশিরকে ভেজা চুল মুছতে দেখে কপালে ভাঁজ পড়ল আজের। এগিয়ে গিয়ে বলল কণ্ঠ নরম রেখে, এত দেরি করে শাওয়ার নিয়েছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। চকিতে চায় শিশির। মিষ্টি হেসে বলে, লাঞ্চের পর ঘুমিয়েছিলাম একটু, তাই দেরি হয়ে গেছে। পরিপ্রেক্ষিতেও মিষ্টি হাসলো আদ্র। হাতের ব্যাগটা সহ এগিয়ে গেল। শাড়িখানা বের করে শিশিরকে ফেরালো আয়নার দিকে। নিচে দাঁড়ালো ঠিক পেছনে। লাল পেরে বাসন্তী রঙের শাড়িটা শ্যামাঙ্গিনীর গায়ে ধরে সরু চোখ করে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁচিয়ে অবলোকন করলো ওকে। বলল ভাবুক হয়ে, সুন্দর লাগবে ভীষণ। কাল পরবে এটা। শিশির ঘাড় ঘোরালো। আমি এটা পরে ভার্সিটি যাব? পারমিশন দিচ্ছেন? কেন নয়? কি ভাবছ কেউ দেখবে না তোমায়? তোমার দেখার জন্য শুধু আমি আছি, ঘরেও আর বাইরেও। অন্যদের দৃষ্টি থেকে তোমাকে হেফাজতের দায়িত্ব আমার। ডোন্ট ওয়ারি। মেঘা টুকটুকিও পড়বে। তুমি বাদে তুমি বাদ যাবে কেন? তোমাকে বলছি শাড়িতে মন মতো দেখার ইচ্ছে জাগে না আমার? শিশির অপ্রস্তুত হয়ে ঘাড় ফেরায়। আজও মুচকি হাসে। পকেট থেকে বাদাম ভর্তি একটা ঠোঙ্গা বের করে শিশিরের হাতের মোছায় গুছে দিল।
অতঃপর ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালো ওয়াশরুমের দিকে। বাদামগুলো চেপে ধরে পেছন থেকে শিশির ডেকে বলে, রোজ রোজ বাদাম নিয়ে আসেন কেন? আজও থামলো, ঘাড় ঘোরালো। তোমার পছন্দ তাই? আমার পছন্দের এতটা কদর? একটু বেশি কদর আছে। যা দেই তা তুলনামূলক কমই। দু বাক্য শেষ করে পা বাড়াতে গিয়ে আবার থামলো, আকুল হয়ে পিছু ফিরল, বলল কাতর স্বরে, পছন্দের তালিকায় আমি যুক্ত হব কবে শুনি? তাহলে রোজ রোজ এভাবেই নিজেকে পেশ করতাম তোমার কাছে। শিশির বেখেয়ালে কপাল গুটিয়ে মৃদু হাসল। সেকেন্ড কয়েক অপেক্ষার পরও উত্তর না পেয়ে ওয়াশরুমে ঢুকেছে আদ্র। সে চক্ষু গোচর হতেই শ্যামলিনী বিড়বিড় করে নিজের মাঝে, আপনি যে আমার অপছন্দের তা তো বলিনি কখনো। পছন্দ কি না তা বুঝে নেওয়ার আপনার দায়িত্ব। আমি বলবো কেন? আপনি কি সব বলেছেন আমায়? মেঘা লাগাতার ইয়াসার ফোনে কল লাগিয়েও কোনো হদিশ পাচ্ছে না ওর। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো অবধি দেখা মেলেনি। রাত 8টা বাজতে চললো, ডিনারের সময় হয়ে গেছে, তবুও খোঁজ নেই। রোজও ছিল না বাড়িতে, সে ফিরল 8টার আগে। খাওয়ার টেবিলে আদ্রের মুখোমুখি হয়েছে আজ রৌদ্র। একেই তো খুঁজছিল সে। পৈশাচিক আনন্দে চিকচিক করে উঠল বেপরোয়া যুবকের চোখ ছোড়া। কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারল না। ঠোঁট ফাঁক করে লকলকে জিভে উচ্চারণ করলো মায়ের উদ্দেশ্যে, মম, আমি বড় না আদ্র বড়? রুবিনা কবির সবে খেতে বসেছেন। ছেলের অহেতুক প্রশ্নে চোখ কুঁচকে সোজাসুজি উত্তর করলেন, আদ্র বড়, 23 সেকেন্ডের। ছাহ, লজ্জা থাকা উচিত। এবার চোখ পাকিয়ে তাকালো আদ্র। প্রসঙ্গ না বুঝে বলল খাবার চিবিয়ে, কি হয়েছে? যেটা তোর হয়নি। কি হয়নি আমার? যেটা আমার হয়েছে। তোর কি হয়েছে? যেটা হয়েছে সেটা তোর হয়নি। আরে কি হয়নি? আদ্রের কণ্ঠে চাপা বিরক্তি। রোজের ঘোর প্যাচ কোথায় বিভ্রান্ত হলো খানিক। উপস্থিতি সবাই চোখ ছোট করে ছোট ভাইয়ের দিকে দৃষ্টি ফেরালেন এবেলায়। তোফায়েল কবিরের পাশে বসে আনমনে খাচ্ছিল মেঘা। ভাবখানা এমন যেন রোজকে চেনে না সে। তাকায়নি একটা বার। সেও তাকালো এবার। রোজের সাথে চোখাচোখি হয় আলগোছে। রোজে ফিচে হাসল, চোখ নামিয়ে আজর দিকে সরে এসে ফিসফিস করলো, বাসর। আকস্মিক ভেবাচেকা খেয়ে যায়। আকস আকস্মিক ভেবাচেকা খায় আদ্র। মুখের খাবার গলায় আটকে কেসে ওঠে খুক খুক করে। হুট করে ওর অমন কাশিতে বিচলিত হয়ে পড়লেন রুবিনা কবির। উঠে গিয়ে পানি বাড়িয়ে দেওয়ার আগেই শিশির আপন ব্যক্তিত্বে এক গ্লাস পানি এগিয়ে দিল। ব্যস্ত হাতে আদ্রের পিঠে হাত বোলাতে লাগলো সে। আদ্র তাল সামলে ঢকঢক করে এক গ্লাস পানি খালি করলো। জোরে জোরে শ্বাস টেনে কটমট করে তাকায় রোদ্রের দিকে। রোদ্রের গা ছাড়া ভাব। খাওয়ায় ব্যস্ত সে। শিশির বলল উদ্বিগ্ন হয়ে, ঠিক আছেন? আজও উত্তর করার আগেই আগ বাড়িয়ে ভেঙ্গে উত্তর করলো রৌদ্র, না কুয়াশা, ঠিক নেই মোটেও। তুমি বরং পানি না দিয়ে অন্য কিছু দিতে পারো, তাহলে যদি একটু ঠিক থাকে। জুডি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সেকেন্ড সেকেন্ড গুণে হলেও আমি তোর বড়। জবানের লাগাম টান। তাই তো বলছি, লজ্জা থাকা উচিত বড় ভাই। সেকেন্ড গুণে হলেও বড় বলে কথা। শুভ্র এ দুটোর কথা চাপা স্বরের কথা কাটাকাটি দেখে জিজ্ঞাসা করলো পুরো কণ্ঠে, কি হয়েছে তোদের? তোদের না, জিজ্ঞাসা করো কি হয়েছে তোর। কারণ হয়েছে তো শুধু আমার। আদ্রের কিছুই হয়নি এখনো, তাই না আদ্র? আদ্র কিরমির করে পেশ দাঁত পেশে রৌদ্রের কথায়, এই ছেলে এমন নির্লজ্জ টোটকাটা হলো কি করে? শুভ্র চোখ ছোট করে পুনরায় শুধায়, কি হয়েছে? আর কি হয়নি? জিভ পাতলা করে রৌদ্র। বলতে গেল নির্লজ্জে নাই। আর বলো না ব্রো, আজও অলওয়েজ লেজি, বাট আই এম ফার্স্ট। তাই তো ওর থেকে ছোট হয়েও অনেক আগেই বিয়ে করে নিয়েছি। ইনফ্যাক্ট তোমারও আগে। বাট কম্পিটিশন তোমার সাথে নয়, ওর সাথে। ও আমাকে কাল একটা বিষয়ে খোঁটা দিয়েছে। ট্রাস্ট মি, গায়ে লেগেছিল ভীষণ। এখন আমি ওকে খোঁটা দিচ্ছি সদবোধ। হ্যাঁ, কিসের খোঁটা? শাহিনা কবিরের আগ্রহী প্রশ্ন।
রোজ আকস্মিক কেমন লাজুক হাসলো, চিবুক নামিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিল। তার আগেই ধমকালো আদ্র, রুডি চুপ। আর একবার বেফাস কথা বলছিস তো মার খাবি বলে রাখলাম। ভুলে যাস না আমি তোর বড়, তোকে মারতে আমি পারি কিন্তু। গা দুলিয়ে শব্দ করে হাসলো রোজ, তুই ভুলে যাস না এটা, যে তুই আমার বড়। সালাম নেবেন 23 সেকেন্ডের বড় ভাই। কিছু টিপস লাগলে জানাতে ভুলবেন না কিছু টিপস লাগলে জানাতে ভুলবেন না। তবে একটা টিপস দিচ্ছি এক্সট্রা, মাঝরাতে বউকে লুডুস বানিয়ে খাওয়াতে পারেন, কাজে আসবে। বলেই উঠে দাঁড়ালো রোজো। কোনো রকমে ঠুকরে খাওয়া শেষ। বেসিন থেকে হাত ধুয়ে হেলে দুলে সিঁড়ির দিকে এগোলো। পিছু ফিরে আদ্রের দুর্বেদ্য আহম্বক মুখ পানে তাকিয়ে হাসি সংবরণ করলো ঠোঁট পিষে। বিড়বিড় করলো, ছ্যাঃ, লজ্জা থাকা উচিত। ফোঁস করে শ্বাস ফেলে আদ্র। রোজও উপরে উঠে যায়, সবার চোখের আড়ালে গিয়ে করিডোর থেকে চিল্লায়, সুইট হার্ট রুমে আসো, ঘুম পাচ্ছে আমার। ফের রোজের কণ্ঠ। এবার মেঘার গলায় খাবার আটকালো, না গিলতে পারলো আর না উগরে দিতে। কেবল এ ভ্যাট ভ্যাট করে চেয়ে রইল সবার মাঝে বসে। রোজও হঠাৎ নুডলসের কথা বললো কেন? বেশ চিন্তায় পড়লো একবিংশে। আজও হাঁপ ছেড়ে কপাল চাপড়ায়। এটা কি আদতে ওর ভাই? নিজের ভাই তো। তাহলে এমন হলো কেন? ঘরে হন্তদন্ত হয়ে পায়চারি করছে মেঘা। 11টা বাজে প্রায়, হাতে ফোন, লাগাতার কল করছে ইয়াসের ফোনে। ছেলেটার খোঁজ নেই, ফোন বন্ধ। চিন্তায় টাল একবিংশে। কোথায় গেল ইয়াস? মেঘা ঘরে থাকতে পারল না আর। চুপিসারে ঘর ছেড়ে বেরিয়ে করিডোরে এপাশ ওপাশ উকি দিল। ফাঁকা পেয়ে পা চিপে চিপে আদ্রের ঘরে পেরিয়ে এক ছুটে ঢুকলো রোজের ঘরে। দরজা খোলা ছিল। মেঘা ঘরে ঢুকে আলগোছে চাপিয়ে দিল দরজাটা। ছিটকিনি অবধি হাত পৌঁছল না। পিছু ফিরতেই তাজ্জব বলল, রোজও ঘুমিয়ে। মেঘাকে ডেকেছে বেশ কবার। একে ইয়াসের চিন্তা, তার উপর সাফার ঘুমের অপেক্ষায় ছিল মেঘা। কিন্তু রোজও ওর অপেক্ষায় থাকতে থাকতে টাল চলে পড়েছে ঘুমের রাজ্যে। বিছানার এক পাশে মেঘার জন্য জায়গা ছেড়ে অন্য পাশে নিজের জায়গা করে নিয়েছে। পূর্বরাতে ঘুম হয়নি, বেজায় লেগে এসেছিল দু চোখ। জেগে থাকতে পারেনি অধিকক্ষণ। মেঘা চিন্তিত ভার মনে হাসলো এক পলসা, ওবে গেল সব ভাবনার ছাপ। ঠোঁটে হাসি ফুটিয়ে ঝুলিয়ে এগিয়ে এসে রোজের মাথার পাশে বসলো। লোকটা ঘুমালে কি নিষ্পাপ লাগে। অবশ্য পিপি নন তিনি, নিষ্পাপই বটে। ঘুমালে বরং মায়া লাগে বেশি, আকর্ষণীয় লাগে বড্ড। কি সুন্দর লোকটা। মেঘা গলে গেছে তার উপর। কবে কখন কিভাবে তা সে নিজেও জানে না। সে তো ঘৃণা করতো এনাকে। তাহলে এভাবে লোকটার ফাঁদে জড়িয়ে গেল কবে? ভেবে পায় না মেঘা। ঘুমন্ত বেপরোয়া যুবকের মুখ পানে তাকিয়ে আরামে ঠোঁটে ঠোঁট ঠেলে হাসে। লোকটার মাথাটা তুলে নেয় নিজের কোলে, চুলের ফাঁচে আঙুল ডুবিয়ে দেয়, ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় কপালে। অতপর নাকের ডগায় নাক টেনে মৃদুস্বরে ফিসফিসিয়ে বলে একান্তে, রাইনমুখ, আপনি মোটেও রাইনমুখ নন, শুনছেন? খুব সুন্দর আপনি, ভীষণ 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 সুন্দর। এত সুন্দর কেন হতে হবে আপনাকে? ভালোবেসে ফেললাম যে, ভালোবেসে ভীষণভাবে ফেসে গেছে। এখন কি হবে আমার? এত ভালোবাসা রাখবো কোথায়? ইস, কি সুন্দর আপনি। এই সুন্দর পুরুষটা আমার বুঝি? আই লাভ ইউ সুন্দর পুরুষ, আই লাভ ইউ টু সুইট হার্ট। হঠাৎ প্রত্যুত্তরে রোজের এমন ঠান্ডা আবেশিত কণ্ঠে কেঁপে উঠল একবিংশে। শিহরিত বয়ে গেল সর্বাঙ্গে। ঝট করে স্বাভাবিক হয়ে বসলো। ভরকানো অনেকটা রোজের কথা মাথা তুলে ভার বাবরি যুগল আলাদা করে তাকায়, ঠোঁটে ভরা হাসি। মেঘা অপ্রস্তুত থতমত খায়। কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র সরে এসে একটানে ওকে বিছানায় ফেলল। বিলম্বহীন শক্ত করে উদর পিছিয়ে নিল। রমণীর কোমল গ্রীবার ভাঁজে মুখ গুজে ঠোঁট ছোঁয়ালো। নরম ত্বকে নাক ঘষে আবারও ফিসফিস করে হাসকি টনে বলল, লাভ ইউ টু সুন্দরী তমা। এই সুন্দরী রমণী আমার বুঝি? ইস, কি সুন্দর আমার রৌদ্রময়ী। মেঘা জমে যায়, শিউরে উঠে লোমকূপ। অবাক হয়ে বলে, আপনি ঘুমোননি? তুমি ঘুমোতে দিচ্ছ কই? আমি আবার কি করলাম? এই যে পাগল বানালে আমায়। আজ পহেলা ফাল্গুন,
আরও আছে ভ্যালেন্টাইন্স, আজ কাপলদের ভালোবাসা দিবস। তবে ভালোবাসা দিবস উপলক্ষে কম হলেও ভার্সিটির প্রাঙ্গণে আজ সেজেছে পহেলা ফাল্গুন উপলক্ষে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে এদিনে। পড়াশোনার তাগিদে আসেনি কেউ, এসেছে উৎসবে মুখর হতে। বেলা সকাল 11টা। জমে উঠেছে উৎসব মুখরতা। ক্যাম্পাস সাজানো হয়েছে বেশ। ভার্সিটির মূল ফটক থেকে মঞ্চ অবধি প্রবেশদ্বারে আলপনা, চারুকলার আদলে তৈরি মঞ্চ, মূল মঞ্চ, খোলা আকাশের নিচে আয়োজন সবের। এলোমেলো সব শিক্ষার্থী, তবে যেন বাসন্তী রঙের মেলা বসেছে প্রাঙ্গণ জুড়ে। সবার পরনে এক থিম, রমণীদের লাল পাড় বাসন্তী শাড়ি, অন্যদিকে যুবকদের লাল পাঞ্জাবি, চোখ ঝলসানো এক রঙের ভিড়। এক শাড়িতে স্টল বিভিন্ন মঞ্চে উদ্ধলিত নৃত্যের পরপর ভার্সিটির গেট পেরিয়ে প্রফেসর আদ্রিয়ান কবির আদ্রের গাড়ির আবির্ভাব ঘটে। দেরি করে ফেলেছে আসতে আসতে। পার্কিংয়ে গাড়ি পার্ক করে প্রথমেই নামলো আদ্র। পরক্ষণেই ব্যাকসিট থেকে নামলো একে একে 3 রমণী। ইয়াং প্রফেসরের আগমনে গজি কয়েক হরিণী দৃষ্টি নিমিষেই নিক্ষিপ্ত হলো এদিকে। আদ্রের পরনে ব্যতিক্রম কিছু আজ, সবার সাথে মিলিয়ে না হলেও ফর্মাল ছেড়েছে আজ। পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, টান টান গোটানো চুল সেটে রাখা অতি যত্নে, ঠিক যেন ভীষণ পরিপাটি। বরাবর তেমনই সে, এবেলাতেও তার অতুলনীয় পুরুষালী সৌন্দর্য আঁচড় কাটল কিছু অঙ্গনার হৃদয়। কিছু জোড়া দৃষ্টি মূর্ত বনে গেল। 3 রমণী শাড়ি পরেছে, সাথে হিজাব আছে, হালকা পাতলা প্রসাধনী সজ্জিত মুখায়ব। আজও অপরাপর কারোর দৃষ্টির তোয়াক্কা করলো না। রমণীদের কাছে এসে ঠান্ডা স্বরে বলল, ঠিক আছিস? প্রবলেম হচ্ছে না তো? মাথা নাড়ল 3 জনে। আদ্র ইশারা করতেই সাফা আর মেঘা এগিয়ে যায়। শিশির বেশ অস্বস্তিতে পড়েছে। কেমন খচখচ করছে শাড়িতে। তার ওপর সবার দৃষ্টি এদিকে বুঝে সে তড়িঘড়ি করে আদ্রের পাশ কাটাতে চাইল। তৎক্ষণাৎ ভেসে আসলো মোলায়েম কণ্ঠ, শাড়ি সামলাবে আর নিজেকেও। এভাবে মুখ কালো করে আছো কেন? শিশির থামে, ঘাড় না ঘুরিয়ে জবাব দেয়, তেমন কিছু না, আমি আসছি, দেখছে সবাই। তড়িতে প্রস্থান করলো সে। পেরিয়েছে কিছুটা মুহূর্ত। মঞ্চের নিচে টিচার্সদের বসার জায়গা, মাথার উপর সূর্যের মিঠে রোদ, পেছনের সারি সারি আরও চেয়ার, নাচ গান শেষে নাটিকা হচ্ছে। আদ্রের ধ্যান নেই সেদিকে। এক মনে পায়ে পা তুলে বসে ফোন টিপছে সে। শিশির, সাফা আর মেঘা ওরা ফটো বুথের দিকে ছবি তুলছে টুকটাক। এমন সময় ওদের কাছে ফারিনের আগমন, সাথে আরও 2 জন। ভারী মেকআপের ঠেসে মুখ শক্ত করে রেখেছে, কড়া দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিশিরকে। কে এই মেয়ে? গায়ে এত কড়া, এতে গায়ে পড়া কেন? রোজ রোজ আদ্রের গাড়ি থেকে নামে কেন এই মেয়ে? আর সবসময় চিপকে থাকে মেঘা আশরাফের সাথে। বিয়ে তো হয়েছে, তবু আদ্রের পিছু ছাড়েনিও। ফারিন এসেই দাঁত পিষে হাসলো জোরপূর্বক। মেঘা, সাফা, কেমন আছো তোমরা? আজকাল ভার্সিটি আসো না কেন তেমন? কেন? সাফা চরম বিরক্ত হলো, বলল মেকি স্বরে, এমনি গো, বিয়ে ছিল বাড়িতে। ফারিন চকচকে চোখে প্রশ্ন করে, কার বিয়ে? তোমার না হওয়া সতীনের। থতমত খেয়ে গেল ফারিন। মেঘা ফিক করে হেসে উঠল, আর বেশি কিছু বলার আগে শিশির ইঙ্গিতে চুপ করলো সাফাকে। মানে? আগ বাড়িয়ে প্রশ্ন করে শিশির। তেমন কিছু না ফারিন, তুমি বলো কেমন আছো? বেশ সুন্দর লাগছে তোমায়। আমি সুন্দর? সুন্দরকে তো সুন্দরই লাগবে। বেশ ঠেস দেওয়া কথা। মুখ কুঁচকে ফেলল শিশির। মেঘা 2 জনের হাত চেপে ধরে হেসে বলল, হোয়াটএভার, আমরা স্টেজের দিকে যাই, বাই। বলেই চলে গেল সে। ফারিন গজগজ করলো। মঞ্চের দিকে সবার বেগতিক চলাফেরা। একপাশে বসলো 3 জন। শিশির এদিক ওদিক তাকায়। মিষ্টি খেয়েছে আসার পর, পানি খাওয়া হয়নি। ডান দিকে জুসের স্টল। শিশির উঠে দাঁড়িয়ে বলল, তোরা বস, আমি একটু পানি খেয়ে আসছি। সাফা আবদার জন্য, আমার জন্য একটু নিয়ে আসিস প্লিজ। উঠতে পারবো না। মুচকি হেসে সায় দিয়ে চলে যায় শিশির। তৃষ্ণা মিটিয়ে সাফার জন্য একটা আলাদা বোতল নিয়ে পিছু ফিরল।
কুচি সামলে এক পা বাড়ালো সামনে, দ্বিতীয় পা বাড়ানোর আগেই পা চড়ালো কোনো কিছুতে। শাড়ির সাথে আলগোছে তাকাতেই নিজেকে ধরে রাখতে পারল না শ্যামলিনী। সবার সামনেই ধপ করে মাটিতে পড়ল। হাতের বোতলটা ছিটকে পড়ল সামনের দিকে। বেকাদায় শক্ত খিটখিটে মাটিতে পড়ার সাথে সাথে ঝরঝর করে ভাঙলো কবজির কাচের ছুরিগুলো। ব্যথায় সূচক আর্তনাদ কুকিয়ে উঠল মেয়েটা। পেছন থেকে চিকন হাসির শব্দ শোনা যায়, কণ্ঠটা পরিচিত। আর এভাবে হুচ করে পড়ে যাওয়ার হেতুটাও আন্দাজ ধরা দিল। তবে তৎক্ষণাৎ শিশিরের মস্তিষ্ক কাজ করলো না, খিচে নিল দু চোখ। ওর কুকিয়ে ওঠার শব্দে মেঘা থক করে ওঠে, গলা ছিঁড়ে ডেকে ওঠে, শিশির! ছুটে যায় দুই রমণী। কিছুটা ভিড় জমে গেছে সেখানে। হই হই আওয়াজে চোখ কুচকে পিছু ফিরে আদ্র। সকলের গায়ের ফাঁকে গলিয়ে শিশিরকে দেখে ছাত করে ওঠে। উঠে দাঁড়িয়ে মোলায়েম কদমে ছুটে যায়। রমণীকে মাটিতে তেমন অপ্রস্তুত অবস্থায় দেখে যেতে যেতেই দূর হতে গলা ছাড়ে, শিশির, হোয়াট হ্যাপেন, আর ইউ ওকে? তার উচ্চ বাক্য। চকিতে সকলে তাকায় তার দিকে। সবার দৃষ্টি ছাপিয়ে আদ্র তড়িঘড়ি করে ছুটে গিয়ে শিশিরের পাশে হাঁটু গেড়ে বসে। বাহুটরে আগলে নেয় রমণীকে। শাড়ির কুচি চুরির কাজ ভেঙে হাতে ফুটে গেছে। ব্যথার সাথে সাথে লজ্জায় মুখ নামিয়ে খিচে নিয়েছে শিশির। আদ্র বিচলিত হয়ে পড়ল। শিশির, কি হয়েছে? পড়লে কি করে তুমি? দেখি, ব্যথা পেয়েছো? সবার দৃষ্টি চড়ক গাছ। শিশিরের খুব কাছে আদ্র। এমনকি রমণীর বাহু জড়িয়ে নিয়েছে সে। বড় বড় বাজ পড়ল সবার সামনে। গুরুগম্ভীর প্রফেসর আদ্রিয়ান কবির আদ্র একটা সাধারণ মেয়েকে এভাবে আগলে নিয়েছে, তাও কিনা নিজের স্টুডেন্টকে। এতটা বিচলিত তার হাবভাব, মেয়েদেরকে দৃষ্টিতে ঘোর চমকানো। অবিশ্বাস্য ভাবমূর্তি তাদের। শোরগোল পড়ল কিছুটা। শিশির আধস্বরে নিজেকে ছাড়াতে চেয়ে বলে, আমি ঠিক আছি স্যার। এ সময় ছাড়ুন প্লিজ, সবাই দেখছে, ভুল ভাববে আমাদের। আজও শুনলে তবেই তো। কবজির কাছে ফিকনি দিয়ে রক্ত বেরিয়ে এসেছে কয়েক ফোঁটা। আজও উঠে দাঁড়ালো। অতঃপর আলগোছে শিশিরকে টেনে তুলল নিজ দায়িত্বে। মেয়েটার শাড়ি এলোমেলো, খুলে গেছে কুচি, আঁচলও এলোমেলো, উদরের একাংশ বেরিয়ে এসেছে। তা লক্ষ্য করে তড়িঘড়ি করে শিশিরকে নিজের দিকে টেনে আগলে নিল আদ্র। উন্মুক্ত উদরে হাত চেপে ধরে আবডাল করলো। এত হইচই বাড়ল, বই কমল না। কানাঘোষা শুরু হলো প্রফেসর এবং অস্বাভাবিক কাজে। মেয়েরা কিং কর্তব্যবিমূঢ় হলেও কানাকানি করতে ভুলল না। সবাইকে আরও তাজ্জব বানিয়ে আকস্মিক শিশিরকে টেনে কোলে তুলে নিল আদ্র। বজ্রপাত হলো যেন। এবারে স্তব্ধ হয়ে গেল পুরো ক্যাম্পাস। টিচার স্টাফদের নজরও এদিকে, তবে খুব একটা প্রতিক্রিয়া নেই তাদের দৃষ্টিতে। শিশির এমন লজ্জাজনক পরিস্থিতিতে ভেবাচাকা খায়। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ লুকিয়ে নেয় লোকটার গলার ভাঁজে। শাড়ির অবস্থা বেহাল, বলতেই পারছে না কিছু, তবুও জিভ নাড়ালো। কি করছেন? সবাই দেখছে তো। দেখুক, তবে শাড়ি খুলে গেছে। এটা না দেখুক, সেটা দেখব কেবল আমি। শিশির ভারী লজ্জায় মিয়ে যায়। আজও নীরবে হাসে প্রত্যুত্তরে। উপস্থিত সব স্টুডেন্টদের ভ্যাট ভ্যাট দৃষ্টি দেখে চোখ কুচকায়। পা বাড়ানোর আগেই বজ্র কণ্ঠে উচ্চারণ করে, স্টুডেন্টস, হোয়াট ইজ দেয়ার টু লুক দ্যাট লাইক দ্যাট? আইজ ডাউন, অল অফ ইউ। শি ইজ মিসেস আদ্রিয়ান কবির, মাই প্রিটিয়েস্ট ওয়াইফ। আর থামল না, গটগটিয়ে চলে গেল নিজের একান্ত অফিস রুমের দিকে। পুরো ক্যাম্পাস জুড়ে রেখে গেল দমে যাওয়া এক নিস্তব্ধতা। সকলের মুখে পুরো দেখার মতো, বিশেষত মেয়েদের। ছেলেরা মেয়েদের দশা দেখে হাসছে মিটিমিটি। ফারিন তাজ্জব, চোখ ছানা বড়া, হা বনে গেছে পুরো। মুখে মাছি ঢুকবে সময়ের ব্যবধানে। অস্পষ্টে অবিশ্বাসে উচ্চারণ করলো, শিশির হাদ্র স্যার ওয়াইফ? সিরিয়াসলি? হাউ ইজ ইট পসিবল? মেঘা সাফা বসে আছে, হাসে আনমনে। আজও শিশিরকে নিয়ে করিডোর পেরিয়ে অফিস রুমে ঢুকেছে। ডোর চাপিয়ে শিশিরকে ডেস্কের ওপর নামিয়ে বসালো। মেয়েটার চিবুক গলায় মেশানো, গাল দুখানি টকটকে লাল। আজও চোখ শুরু করে পর্যবেক্ষণ করে। জানতে চায় ভারী গলায়, পড়ে গেলে কি করে?
শিশির জানা সত্ত্বেও চেপে গেল সবটা। কাঁচুমাচু হয়ে মিথ্যে বলল, জানি না, শাড়িতে পা পেঁচিয়ে গেছিল হয়তো। কিন্তু আপনি এটা কি করলেন? সবাই কি ভাবলো? ভুল ভাবলেও ভুল ধারণা মিটিয়ে এসেছি। তুমি যে আমার বউ সেটা জানিয়ে এসেছি। চোখ তুলল শিশির। বাকিদের কথা ছাড়ুন, টিচার্সরা কি ভাবলেন? তারা সবাই আগে থেকে জানেন। তোমাকে বিয়ে করার পরপরই জানিয়েছি। শিশির অবাক হলো। একজন স্টাফ এসে ফার্স্ট এইডের বক্স দিয়ে যায়। শিশিরের কবজির কাজটায় গড়িয়ে পড়া রক্ত মুছে আলগোছে মলম লাগিয়ে দিল আদ্র। অতঃপর পূর্ণ ধ্যান দিল শ্যামলিনীর পানে। পরনের শাড়ির বেহাল দশা দেখে কোমরে হাত ঠেসে তপ্ত স্বরে শ্বাস ফেলল। বলল, নেমে এসো। শিশির নেমে দাঁড়াতেই গুজে রাখা কুচি খুলে পড়ে গেল মেঝেতে। আঁচলের অবস্থা নাজেহাল, পুরো শাড়ি এলোমেলো। নিজের এমন বেগতিক অবস্থা দেখে আতঙ্কিত হয়ে ঝট করে আদ্রের দিকে চায় শিশির। অমনি চোখাচোখি হয়। আদ্রের অদ্ভুত দৃষ্টি। শিশির ঝটফট আঁচল সামলায়, চোখ নামিয়ে শুষ্ক ঢোক গেলে বলে, জবানের বাদ ছেলে, আমি শাড়ি ঠিক করে নিচ্ছি, আপনি চোখ সরান। মিটিমিটি হাসলো আদ্র। চোখ সরাতে নারাজ সে, ছোট বাঁকালো। ভরা দৃষ্টিতে আগাগোড়া পরখ করলো শিশিরের। কেমন মিয়ে গেছে মেয়েটা। লজ্জায় নত শরীর। অবস্থা আসলেই নাজেহাল। এলোমেলো দৃষ্টি আদ্রের। সে নিজেও অস্বস্তিতে বোধ করলো এ পর্যায়ে। বেসামাল হচ্ছে না তো আবার? গলা শুকিয়ে আসতেই ভেজা ঢোক গিলল। অধর ভিজিয়ে হুচ করেই এগিয়ে গেল। ঝট করে পেছলো শিশির। ডেস্কের সাথে বাড়ি খেলো। থামলো। তড়া করে দৃষ্টি তোলা মাত্রই দেখলো আদ্র অনেকটা হেলে এসেছে তার দিকে। শিশিরকে বন্দি করে নিজের দুহাতে ডেস্কের দুপাশে ঠেসে ধরল সে। পরপর ঢোক গিলে কেমন অদ্ভুত স্বরে বলল, তোমার শাড়ি ঠিক মতো সামলাতে বলেছিলাম বেয়াদব, আমাকে বেসামাল করতে বলিনি। চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। আর আজকে একটু হাসাহাসির কারণে আসলে পর্বটা পড়তে একটু সমস্যা হয়েছে। প্লিজ মানিয়ে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।